সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পরবর্তী বিশ্লেষণ নিয়ে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ টসে জয়লাভ করে নির্ধারিত 50 ওভারের খেলায় 45.1 বল মোকাবেলা করে অল আউট হয়ে যায় এবং 248 রান করতে সক্ষম হয়। জবাবে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে 48.1 বল মোকাবেলা করে 10 উইকেট হারিয়ে এবং 16 রানে কিন্তু তারা পরাজয় বরণ করে। তবে এই ম্যাচে যে বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ করব সেই জায়গা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সর্বপ্রথম আলোচনা করতে হয়। কেননা বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে 50 ওভার খেলতে ব্যর্থ হলো এবং দ্বিতীয় ম্যাচে এসেও কিন্তু সেই একই ধারাবাহিকতা ধরে রাখলো। বাংলাদেশ প্রায় 40 বছর হলো ওয়ানডে ম্যাচ খেলছে, সেই জায়গাতে বাংলাদেশ এখনও যদি ধারাবাহিকভাবে 50 ওভার ব্যাট করতে না পারে তাহলে এটাকে ব্যাটিং ব্যর্থতা বলাই যায় এবং ব্যাটিংয়ের লেকিংস রয়েছে। এবং আরেকটি জায়গা সমালোচনার জায়গা রয়েছে ওই নাজমুল হোসেন শান্ত, তিনি কিন্তু আনকনসিস্টেন্টলি পারফরমেন্স করেন, অধারাবাহিক ইরেগুলার পারফরমেন্স করেন। তার এই যে অনিয়মিত পারফরমেন্সের ফলেই কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে অনেক বেশি ভুগতেছে। এবং আরেকজন আছেন তৌহিদ হৃদয়, তিনি এই ম্যাচে কামব্যাক করেছেন, কিন্তু তেনার কাছে আমাদের প্রত্যাশা ছিল তিনি বড় ম্যাচ খেলবেন। কেননা এই যারা ওপেনিং অনডাউনে ব্যাটসম্যান রয়েছেন, বিশেষ করে মিডিল অর্ডার ব্যাটসম্যান রয়েছে, তাদের উপরে কিন্তু বড় ম্যাচ খেলার অনেক দায়িত্ব থাকে। তেনারা বড় ম্যাচ না খেলে যদি কেউ 50 করেন, তিনি মনে করেন যে তার দায়িত্ব শেষ হয়ে গেছে, তিনি কিন্তু ওই জায়গায় কনফিডেন্স হারিয়ে তিনি কিন্তু সাজঘরে ফিরে আসেন। আরেকটি বিষয় কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দেখতে পেলাম, বাংলাদেশ প্রথম ম্যাচে রান আউট হলো এবং দ্বিতীয় ম্যাচে এসেও সেই একই রান আউট হলো। এই রান আউট কিন্তু মূলত ম্যাচের মোমেন্ট টাইমকে নষ্ট করে দেয়, ম্যাচের কম্বিনেশনকে নষ্ট করে দেয়। বাংলাদেশকে যেই ধারাবাহিকভাবে যে কম্বিনেশন সেট আপ দিয়েছিল, সেই সেট আপের জায়গায় কিন্তু ওই তৌহিদ হৃদয় যখন রান আউট হয়ে গেলেন, বাংলাদেশ কিন্তু শেষ সময় একেবারেই বড় স্কোর থেকে ছিটকে গেল। যদিও আনফর্চুনেটলি এই ম্যাচে বাংলাদেশ অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এই ম্যাচে কিছুটা কামব্যাক করেছেন তানজিম সাকিব। যদিও তিনি ওই রকম কোনো ব্যাটিং নয়, তিনি কিন্তু গতকালে এসে সেই ব্যাটিংয়ের পরিচয় দিলেন। তিনি কিন্তু দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তিনি তার সমর্থে জানান দিলেন, তিনি কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠলেন। আপনারা জানেন যে 21 বলে তিনি কিন্তু 33 রান করেন, একেবারে মূল্যবান সময়। তেনাকে যদি ভালো সঙ্গ দেওয়া যেত, হয়তো বা সাপোর্ট দিতে পারতেন ওই মুস্তাফিজুর রহমান, তাহলে কিন্তু বাংলাদেশের রান 290 বা 300 হলেও হতে পারত, তিনি যেভাবে ব্যাট করছিলেন। বিশেষ করে হাসারাঙ্গাকে তিনি যখন ব্যাক টু ব্যাক ছক্কা এবং 4 মারলেন, সেই সময় কিন্তু বাংলাদেশে ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট হয়, ম্যাচের মোমেন্ট টাইম ক্রিয়েট হয়। দর্শক, আরেকটি বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি যে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংয়ের ব্যর্থতা রয়েছে। এই ম্যাচে কিন্তু অনেক বেশি ক্যাচ ছেড়েছেন ফিল্ডিংয়ে যারা ছিলেন, একেবারে সহজ সুযোগ হাতছাড়া করে দিয়েছেন। আপনারা জানেন যে বড় ম্যাচে যখন ফিল্ডিং মিস হয় তখন কিন্তু প্রতিপক্ষের ব্যাটসম্যানরা সুযোগ পেয়ে তিনারা কিন্তু বড় ম্যাচ খেলে ফেলেন, তখনই কিন্তু ওই চাপে কিন্তু বাংলাদেশ হেরে যায়। তা আশা করব এই যে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি ফিল্ডিংয়ের যে ব্যর্থতা রয়েছে, এই দুটি ব্যর্থতার জায়গায় কোথায় ঘাটতি রয়েছে, স্কিল ডেভেলপ করে পরবর্তী ম্যাচে কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছি। দর্শক, আরেকটি বিষয় যে জাকির হোসেন ওয়ানিক, তিনি মূলত একজন কিপিং এবং পাশাপাশি বাংলাদেশ দলের একজন ব্যাটসম্যান। তিনি কেন যে 6-এর সাথে ব্যাট করেন এটা কিন্তু আমার বোধগম্য না। আশা করব যে তিনি 3 অথবা 4-এ ব্যাট করবেন, কেননা জাকির হোসেন ওয়ানিককে দিয়ে মূলত বড় ম্যাচ খেলানোর দায়িত্ব রয়েছে। তিনি শেষ সময় ব্যাট করলে বড় ম্যাচ খেলতে পারবেন না। আর মেহেদী হাসান মিরাজ, তিনি মূলত বলার, তিনি 3-4-এ ব্যাট করলে আমি মনে করব ফলাফল ভালো আসবে না। তিনি হয়তো 7-8-এ ব্যাট করলে হয়তো বা আরও বেশি ভালো হবে বাংলাদেশ দলের জন্য। যাই হোক, বাংলাদেশ প্যানেলে যারা নির্বাচক রয়েছেন তিনারা এই বিষয় নিয়ে ভাববেন। তবে আমি মনে করি বাংলাদেশে কিন্তু আরও একটি ব্যর্থতা দেখলাম, যে স্পিন বল খেলতে না পারার ব্যর্থতা। বিশেষ করে হাসারাঙ্গার বল, লেগ স্পিন, অফ স্পিন, দুটি বলই তিনারা কিন্তু একেবারে বুঝতেই পারেন না, মাঝে মাঝে একেবারে ব্যর্থ হয়ে যান। এই জায়গাতে কিন্তু ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে। আরেকটি বিষয় বোলিংয়ের বিষয়, কিন্তু এই তানভীর ইসলাম নবাগত, তিনি কিন্তু অসাধারণ বল করলেন। মূলত তার বোলিংয়ের ফলেই তিনি 5টি উইকেট নিয়ে এসেছিলেন এবং এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার সুপার কম্বিনেশন, সুপার ক্রিয়েট, সুপার
প্রেশার ক্রিয়েট করার ফলেই কিন্তু বাংলাদেশ মূলত এই ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়। এবং পাশাপাশি শামীম পাটোয়ারি তিনি কিন্তু অনিয়মিত বলার, পার্ট টাইম বলার, তারপরেও তিনি কিন্তু 9 ওভার বল করে 22 রান দেন এবং একটি মেডেন একটি উইকেট নেন। অসাধারণ বল করেন শামীম পাটোয়ারি মূলত এই ম্যাচে সর্বপ্রথম প্রেশার ক্রিয়েট করতে সক্ষম হন। শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে সর্বপ্রথম চাপে ফেলেন কিন্তু এই শামীম পাটোয়ারি। যদিও এটা মেহেদী হাসান মিরাজকে ক্রেডিট দেওয়াই লাগবে, তার কৃতিত্ব দেওয়াই লাগবে, কেননা তিনি কিন্তু শামীম পাটোয়ারি দিয়ে, অনিয়মিত বলারকে দিয়ে তিনি যখন বল করালেন, এটা মূলত ক্যাপ্টেন্সির একটি নতুন বুদ্ধিমাত্রা বলা যায়। তবে মেহেদী হাসান মিরাজ নিজের স্কিলেও কিন্তু উন্নতি করার জায়গা রয়েছে। আরেকটি বিষয়, নাজমুল হোসেন শান্ত এবং তানজিম তামিম, পারভেজ ইমন, বিশেষ করে যারা ব্যাটিং লাইন আপে রয়েছেন, তিনারা যেন বড় ম্যাচ খেলতে পারেন, পরবর্তী ম্যাচে তিনারা যেন ঘুরে দাঁড়ান, তিনাদের যেই ভুল রয়েছে, লেকিনস রয়েছে, সেই জায়গা থেকে ইমপ্রুভ করে যেন বড় ম্যাচ খেলতে পারেন, বড় রান সংগ্রহ করতে পারেন, তেমনটি প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। তার আগে বলে রাখি দর্শক, বিডি বয়েস 10 খেলাধুলা বিষয়সহ নানা বিষয়ে তথ্য বিশ্লেষণ করে থাকে, সংবাদ উপস্থাপন করে থাকে। তাই অনুগ্রহ করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।